নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে বিএজি হিস্ট্রি BHIC 133 এই পাঠ্যে ইউনিট নাম্বার 10 এবং 11 টপিক ল্যান্ড রেভিনিউ সিস্টেম অ্যান্ড রুরাল সোসাইটি, ভূমি রাজস্ব ব্যবস্থা এবং গ্রাম সমাজ। এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়, প্রথমে আমি পাঠ এককের উদ্দেশ্যগত দিক বলবো এবং এক্ষেত্রে আমি বলতে চাই ইউনিট 10 এবং ইউনিট 11 এই দুই পাঠ এককের মধ্যে দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে বা শিক্ষার্থীকে মধ্যযুগের ভারতবর্ষের সুলতানি যুগ এবং মুঘল যুগ এর ভারতবর্ষে ভূমি রাজস্ব ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড এর পাশাপাশি ইউনিট নাম্বার 11 এর মধ্য দিয়ে রুরাল সোসাইটি, গ্রাম সমাজের ওপর সেই ভূমি রাজস্ব ব্যবস্থা এবং মুদ্রা অর্থনীতি কি জাতীয় প্রভাব তৈরি হলো সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাঠক সমাজকে উপহার দিতে চাই। পাঠ এককের মধ্য দিয়ে আমরা এর পাশাপাশি সুলতানি যুগ এবং মুঘল যুগে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করব। এর পাশাপাশি আমরা গ্রাম সমাজে পরিবর্তনগত দিক, কৃষি উৎপাদন, মুদ্রা অর্থনীতির বিকাশ এই সম্পর্কেও একটা স্বচ্ছ ধারণা লাভ করব। অর্থাৎ এই পাঠ একক 2 মধ্য দিয়ে আমরা মধ্যযুগীয় ভারতবর্ষে অর্থনৈতিক এবং সামাজিক ইতিহাসকে অনুধাবন করব। আজকে আমার আলোচনার পরবর্তী স্তর দিল্লি সুলতানি যুগে ল্যান্ড রেভিনিউ সিস্টেম বা ভূমি রাজস্ব ব্যবস্থা। এ প্রসঙ্গে পাঠক সমাজকে আমি প্রথমেই বলতে চাই যে মোহাম্মদ ঘুরি তরাইনে দ্বিতীয় যুদ্ধের মধ্যে দিয়ে ভারতবর্ষে যে ঘুর সাম্রাজ্য এবং তার পরবর্তীতে কুতুবউদ্দিন আইবকের হাত ধরে দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রতিষ্ঠা হল, তা কিন্তু একেবারে শুরুর দিক থেকে ভূমি রাজস্ব ব্যবস্থায় আমূল কোনো পরিবর্তন সংগঠিত করা হয়নি। পূর্ববর্তী সময়কালে ভারতবর্ষে গ্রামীণ স্তরে যে ভূমি রাজস্ব ব্যবস্থা বর্তমান ছিল, সেই ভূমি রাজস্ব ব্যবস্থায় অন্তত প্রথম দিকে দিল্লি সুলতানি শাসকরা অক্ষুণ্ণ রেখেছে। তার কারণ শুরুতে একটা আমূল পরিবর্তন গ্রাম সমাজে প্রতিষ্ঠা করা হয়তো সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুলতানি শাসকদের পক্ষে একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দেখা দিয়েছিল। তাই আমরা প্রথম দিকে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন লক্ষ্য করি না।
তবে এই ব্যবস্থা ক্রমে সুলতানি শাসন ব্যবস্থার প্রসারের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে শুরু করে এবং ভারতে হানাফি সুন্নি ধর্মশাস্ত্র অনুসারে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রযুক্ত হতে থাকে, অর্থাৎ শরীয়তের বিধান অনুযায়ী 5 রকমের রাজস্ব তুর্কিরা ভারতীয়দের কাছ থেকে গ্রহণ করতে শুরু করে। পাঠক সমাজ খুশি হবে যে এই 5 রকমের ভূমি রাজস্ব বেশ কিছু সুলতান, বিশেষ করে ফিরোজ শাহ তুগলক সহ অনেকেই তার মধ্যে সুলতানি রাজস্ব ব্যবস্থাকে আবদ্ধ রেখেছিলেন। এই 5 রকমের ভূমি রাজস্বকে, যার প্রথমে আমি উসর বা মুসলিমদের প্রদত্ত ভূমি রাজস্বের প্রসঙ্গ উল্লেখ করতে চাই। এর হার ছিল উৎপাদিত ফসলের 1/10, অর্থাৎ মুসলিম কৃষকদের কাছ থেকে উৎপাদিত ফসলের 1/10, 10 ভাগের 1 ভাগ রাজস্ব হিসেবে আদায় করার রীতি চালু করা হয়েছিল। এছাড়াও খিরজ বা খরচ, কোন কোন বইতে খিরজ, খামস, জাকাত, জিজি। খিরজ অমুসলিমদের ভূমি রাজস্ব ব্যবস্থা। অবশ্য পরবর্তী পর্বে সুলতানি যুগের শাসন পর্বে উসর বা মুসলিমদের ভূমি রাজস্ব তাকে সমগ্র ভারতবর্ষে একটাই ভূমি রাজস্ব কৃষকদের কাছ থেকে আদায় করা হতো, তা ছিল খিরজ। এই খিরজ ইসলামীয় আইন অনুসারে 1/10, অর্থাৎ 10 ভাগ ফসলের 1 ভাগ সুলতানকে প্রদান করার রীতি হানাফি মতানুসারে নির্ধারিত হয়েছিল। তবে দিল্লির সুলতানরা এই ব্যবস্থায় অনেকটা পরিবর্তন করেছিলেন। কোন কোন সুলতান 1/10 থেকে 2/1, অর্থাৎ উৎপাদিত ফসলের অর্ধেক অংশ ভূমি রাজস্ব হিসেবে ধার্য করেছিলেন। কেন এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল পাঠক সমাজকে সেটা বুঝতে হবে। তার কারণ হল সুলতানের দৈনন্দিন ক্রিয়াকর্ম বৃদ্ধি পেয়েছিল, খরচের মাত্রা বৃদ্ধি পেয়েছিল। ফলে সেই সময় ভূমি রাজস্ব বা কৃষকদের কাছ থেকে প্রাপ্য রাজস্বই ছিল মূলত সরকারি রাজকোষে বা সুলতানি রাজকোষে প্রধান আয়। সেই কারণে 1/10 থেকে পরিবর্তন করে 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ রাজস্ব হিসেবে আদায় করা হতো। এছাড়াও ছিল জিজি
যা অমুসলিমদের কাছ থেকে আদায় করা হতো। এছাড়া ছিল যাকাত, অর্থাৎ মুসলিমদের ধর্মীয় কর। আর খামস ছিল যুদ্ধে লুণ্ঠিত সম্পদের থেকে সুলতানের প্রাপ্য রাজস্ব। মোটামুটি ভাবে সুলতানি যুগে শাসন ব্যবস্থার অগ্রগতির সঙ্গে সঙ্গে খিরজ, খামস, জাকাত এবং জিজিয়া অমুসলিম অর্থাৎ বিশেষ করে হিন্দু এবং রাজপুতদের কাছ থেকে, অর্থাৎ মুসলমান নয় এমন মানুষদের কাছ থেকে আদায় করা হতো এবং এটা মূলত প্রতিরক্ষা প্রদানের শর্তে সুলতান এই জাতীয় কর অমুসলিমদের কাছ থেকে আদায় করতেন। আর যে সমস্ত কর বিভিন্ন সময়ে প্রচলিত হয়েছিল তা ছিল বাণিজ্য শুল্ক, যাকে খারাজ ও প্রথা বলা হতো। এটা ছিল হিন্দুদের কাছ থেকে 5% এবং মুসলিম প্রজাদের কাছ থেকে 2.5%। অর্থাৎ সুলতানরা বাণিজ্যের অত ব্যবসায়ীদের কাছ থেকে মুসলিমদের কাছ থেকে 2.5% এবং হিন্দুদের কাছ থেকে 5% হারে রাজস্ব আদায় করতেন। আর সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন হয়েছিল। তা হলো সুলতানরা তাদের নিজস্ব যে জমি, খালিশা জমি, সেখান থেকে এই ধরনের রাজস্ব ছিল মূলত 1/10 থেকে 1/2 এবং কোন কোন শাসক 1/3, কোন কোন শাসক 1/5 রাজস্ব হিসেবে আদায় করতেন। যেমন আলাউদ্দিন খলজি, জিয়াউদ্দিন বারানির তথ্য থেকে জানা যায় তিনি ভূমি রাজস্ব পরিচালনার জন্য একটা আলাদা দপ্তর খুলেছিলেন। আবার মোহাম্মদ বিন তুগলক কৃষি পরিচালনার জন্য আমিরি কোহি নামে একটা দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। আলাউদ্দিনের সময় ভূমি রাজস্বের পরিমাণ ছিল 1/2, অর্থাৎ খালিশা যে জমি সেক্ষেত্রে, এবং মোহাম্মদ বিন তুগলকের সময় 1/2 ছিল। তবে ফিরোজ শাহ তুগলকের সময় এই ব্যবস্থার কিছুটা রদবদল হয়েছিল এবং তিনি নিত্য নতুন সেচ সমৃদ্ধ ভূমি কৃষকদেরকে উপহার দিয়েছিলেন এবং সেই জন্য সেচ কর বাবদ উৎপাদিত ফসলের 1/10 রাজস্ব হিসেবে ধার্য করেছিলেন। এবং সুলতানি যুগে এটাও লক্ষ্য করা গিয়েছিল সুলতান নগদ অর্থে রাজস্ব নিতেন, ফসল আকারে নয়। এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে খুদ, মোকদ্দম, চৌধুরী এই সমস্ত কর্মচারীরা নিযুক্ত ছিল, যাদের একটা বিরাট অংশ হিন্দু
সম্প্রদায় থেকে এসেছিলেন। এক্ষেত্রেও সুলতানদের একটা উদ্দেশ্য ছিল, তা হচ্ছে মুসলিম শাসকদের বিরুদ্ধে হিন্দু কর্মচারীরা সে অর্থে যাতে বিদ্রোহী প্রবণতায় সামিল না হয়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তবে সুলতানি ভূমি রাজস্ব ব্যবস্থা ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি ইতিহাসবিদরা লক্ষ্য করেছেন। তা হচ্ছে আলাউদ্দিন ও মোহাম্মদ বিন তুগলক ছাড়া কোন সুলতানি শাসক সঠিকভাবে জমি বা ভূমি জরিপ করে ব্যবস্থা বা ভূমি রাজস্ব নির্ধারণ করেননি। ফলে কখনো কম কখনো বেশি এই ধরনের একটা প্রবণতা তৈরি হয়েছে। তাছাড়া সুলতানরা জমি খুদ মোকদ্দম প্রভৃতিকে ইজারা দেওয়ার ফলে সরকারের আয় কমে গিয়েছিল। ভিনসেন্ট স্মিথের মতে সুলতানি যুগে সামন্ততান্ত্রিক প্রথার দরুন কৃষি জমিকে সুলতানের নিজস্ব জমি বলে গণ্য করা হতো। এইভাবে সুলতানি যুগে ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে উঠেছিল, যে ভূমি রাজস্ব ব্যবস্থা যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। তথাপি সুলতানি শাসকরা তাদের সার্বিক কাজকর্ম পরিচালনার স্বার্থে কখনো রাজস্ব বৃদ্ধি করেছিলেন, কখনো রাজস্বকে কমিয়ে কৃষক দরদি বা প্রজা দরদি এই মানসিকতার পরিচয় দিয়েছিল। তবে এই সময় ইকতা ব্যবস্থার প্রবর্তন হয়েছিল। ইকতার অধিপতিকে মাকতি বলা হতো, যারা কিন্তু ইজারাদারি ব্যবস্থাও গ্রহণ করেছিল। অর্থাৎ কৃষকদের উন্নতির জন্য সুলতানি শাসকরা কখনো কখনো খাল খনন সহ নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করলেও ইজারাদারি ব্যবস্থা এবং কর্মচারীদের দুর্নীতির কারণে তা কৃষক সমাজের সার্বিক অগ্রগতি ঘটাতে ব্যর্থ হয়েছিল। কাজে সুলতানি যুগে ভূমি রাজস্ব ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি আমরা লক্ষ্য করি এবং ভূমি একটা বিরাট অংশ ইনামি ওয়াকফি সম্পত্তি হিসেবে সুলতানরা মসজিদ বা গুণী ব্যক্তিদেরকে উপহার দিয়েছিল। ফলে রাজস্বের ভান্ডার খুব একটা শক্তিশালী হয়নি বা হতে পারেনি। এমনকি আলাউদ্দিন খলজির সময় বাজার দর নিয়ন্ত্রণ নীতি এবং মোহাম্মদ বিন তুগলকের দোয়াব অঞ্চলের কৃষকদের উপর রাজস্ব বৃদ্ধি, এর ফলে কিন্তু কৃষকরা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সত্যকেও আমাদের ভুলে গেলে চলবে না। আমার পরবর্তী আলোচনার জায়গা মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা। মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থার প্রসঙ্গ সম্পর্কে আমরা বলতে চাই, মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা মাল বা খারাজ অর্থাৎ মুঘলদের ভূমি রাজস্ব মাল হলো উৎপন্ন শস্যের উপর স্থাপিত কর। তবে মুঘল যুগ সুলতানি যুগ অপেক্ষা ভূমি রাজস্ব ব্যবস্থায় অনেক নতুনত্ব এসেছিল। তাহলে এই সময় পর্বে বিশেষ করে শের শাহ পরবর্তী পর্ব থেকে
যখন বাবরের সূচনা হল ভারতবর্ষের ইতিহাসে, তখন থেকে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন এর ধারা চলতে শুরু করল। তবে বাবরের পক্ষে ভূমি রাজস্ব ব্যবস্থা পূর্ববর্তী সময়ে থেকে খুব একটা পরিবর্তন করা সম্ভব না হলেও তার পুত্র হুমায়ুনের ভাগ্য বিপর্যয়ের ঘটনাকে বাদ দিলে আকবরের রাজত্বকাল থেকে ভূমি রাজস্ব ব্যবস্থা যথেষ্ট সুসংবদ্ধ হয়েছিল। বিশেষ করে এই সময় জমিকে যথার্থভাবে জরিপ করা, মাপ করে তার সঠিক পরিমাণ রাজস্ব সম্রাট রাজকোষে জমা করার নির্দেশ জারি করেছিলেন এবং জমি জরিপ করার সময় সাম্রাজ্যের সমস্ত স্তরের জমিকে বা সব অঞ্চলের জমিকে একই পরিমাণ রাজস্ব তিনি নির্ধারণ করেননি। জমির উৎপাদন শক্তির উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল, যা যথেষ্ট উন্নত যুক্তিগ্রাহ্য একটা পদক্ষেপ বলে আমরা মনে করি। কৃষকদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে তিনি জনকল্যাণ মুখী ও দুর্নীতি মুক্ত ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। তবে এই সময় মুঘল রাজস্ব ব্যবস্থার মূল ক্ষেত্র কিন্তু ভূমি রাজস্বই ছিল। আকবরের আমলে সরকারের মোট রাজস্বের পরিমাণ আমি সংখ্যার হিসাবে যে পরিসংখ্যান পেয়েছি তা ছিল 12,82,83,825 টাকা, অর্থাৎ 12,82,83,825 এই টোটাল অ্যামাউন্ট বা অর্থ বা টাকা। ঔরঙ্গজেবের আমলে সুজন রায়ের তথ্য থেকে জানা যাচ্ছে এই রাজস্ব আরো বৃদ্ধি পেয়েছিল এবং সেটা দাঁড়িয়েছিল 32, 68, 16, 584, 32, 68, 116, 584, অর্থাৎ রাজস্বে এই পরিমাণ বৃদ্ধি কিন্তু বেড়েছে। তবে এটা ছিল মোট রাজস্ব, যার মধ্যে ভূমি রাজস্ব অর্থাৎ কৃষকদের কাছ থেকে বা প্রজাদের কাছ থেকে প্রাপ্ত রাজস্ব যেমন ছিল, তেমনি ছিল বাণিজ্য শুল্ক এবং জিজিয়া থেকে অমুসলিমদের কাছ থেকে ঔরঙ্গজেব সেই সময় যে অতিরিক্ত রাজস্ব আদায় করতেন সেই রাজস্বকে সংযুক্ত করা হয়েছে। তবে এই জিজিয়া প্রথা কিন্তু আকবর তুলে দিয়েছিলেন, পুনরায় ঔরঙ্গজেব চালু করেছিলেন। অর্থাৎ মুঘল যুগে জিজিয়া প্রথা কখন ছিল, কখনো তুলে নেওয়া হয়েছিল এবং কখনো আবার চালু করা হয়েছিল। মোটামুটি ভাবে জিজিয়া এবং বাণিজ্য শুল্কের পরিমাণ ছিল 6% এবং 4%, অর্থাৎ টোটাল রাজস্বের 10%। বাকি 90% ছিল ভূমি রাজস্ব, ল্যান্ড রেভিনিউ। তাহলে মুঘল যুগে ভূমি রাজস্ব আদায়ের পদ্ধতিগত যেমন পরিবর্তন এসেছিল, নতুন দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছিল, মুঘল প্রশাসনে রাজস্ব নির্ধারণের জন্য জরিপ পদ্ধতি চালু করা হয়েছিল
এবং এই সময় খালিশা জমিকে দেওয়ানদের দ্বারা যথার্থভাবে মাপ করে তার ভিত্তিতে রাজস্ব নির্ধারিত হয়েছিল। 1582 সালে টোডরমলের দেওয়ান পদে আসা এবং তার সহকর্মী শাহ মনসুরের সাহায্যে মুঘল রাজস্ব ব্যবস্থা পাকাপাকি একটা বন্দোবস্তে পরিণত হয়, যা টোডরমল ব্যবস্থা বা জাপ্তি প্রথা নামে পরিচিত। আবাদি জমি জরিপ করে তার নির্ভুল একটা রাজস্ব, যা ফসল আকারে রাজকোষে জমা দেওয়ার প্রথা টোডরমল ব্যবস্থার মাধ্যমে চালু করা হয়েছিল। এই জাপ্তি বা দহশালা প্রথা টোডরমল এর নাম অনুসারেও খ্যাতি অর্জন করেছিল এবং এই মাপার পরিমাণ ছিল 60 গজ ইন্টু 60 গজ। জমির পরিমাণকে 1 বিঘা ধরে এবং এই মাপা হয়েছিল ইলাহি গজের মাধ্যমে এবং জমিকে জাপ্তি প্রথার মাধ্যমে তার উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজস্ব নির্ধারণ করা হয়েছিল। এই সময় মোটামুটি ভাবে জমিকে পারৌটি, অর্থাৎ যে জমিতে সবসময় চাষাবাদ হতো না, পোলাজ, এই জমিতে সবসময় চাষাবাদ হতো, চাচর, যে জমি 3-4 বছর ফেলে রাখা হতো বা 3-4 বছর পর পর চাষাবাদ করা হতো। এছাড়া ছিল বাঞ্জার জমি, যা দীর্ঘদিন 5 বছরেরও বেশি সময় কোনো ধরনের চাষাবাদ করা হতো না এবং প্রতি পরগনার জমিকে সরেশ, মাঝারি এবং নিরেশ, এই 3 শ্রেণীতে ভাগ করা হয়েছিল। যেমন পাঠক সমাজের সুবিধার্থে আমি বলতে চাই, পোলাজের কথাই ধরুন। পোলাজ জমিকেও আবার সরেশ, মাঝারি এবং নিরেশ, অর্থাৎ যে পোলাজ জমিতে সবসময় বা উন্নত ধরনের ফসল উৎপাদিত হতো তার রাজস্বের পরিমাণ 1, মাঝারি জমিতে পোলাজ, যা সবসময় চাষ হতো কিন্তু তার উৎপাদন ক্ষমতা অপেক্ষাকৃত সরেশের তুলনায় কম, তার এক ধরনের রাজস্ব ব্যবস্থা, এবং নিরেশ, যার মান খুবই নিম্নমান, সেখানে এক ধরনের রাজস্ব ব্যবস্থা ধার্য করা হতো। মোটামুটি ভাবে প্রতি বছরে উৎপাদিত বা উৎপাদনকে গড় করে 10 বছরের ভিত্তিতে 10 বছরের একটা গড় তৈরি করে উৎপাদনকে ধার্য করা হয়েছিল, যে একটা জমিতে এই পরিমাণ উৎপাদন হয় বছরে। ফলে তার ভিত্তিতে কখনো বা 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ উৎপাদনের রাজস্ব ধার্য করা হয়েছিল, কখনো বা 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ রাজস্ব হিসেবে ধার্য করা হয়েছিল। শাহজাহান ও ঔরঙ্গজেবের সময় এই রাজস্ব বৃদ্ধির ব্যবস্থাটা লক্ষ্য করা যায়। এছাড়াও ছিল গালাবক্স ও নাসাক প্রথা,
যেখানে জরিপ করা হতো না, যা ফসল ফলতো তা দেখে রাজস্ব কর্মচারীরা কৃষকের কাছ থেকে রাজস্ব আদায় করত এবং ভূমি বন্দোবস্ত যথার্থভাবে দেখার জন্য আলাম গুজার বা আমির নামে কর্মচারী নিয়োগ করা হয়েছিল। এছাড়া মুঘল যুগে বিভিন্ন ধরনের কর্মচারীদের মধ্যে পাটোয়ারি, রায়ত পিছু জমির হিসাব ও তার কাজকর্ম দেখাশোনা করতেন। দেওয়ানের অধীনে অনেক আমিল নিযুক্ত হয়েছিলেন এবং জাপ্তি প্রথা যা আকবর টোডরমলের মাধ্যমে চালু করেছিলেন, সেই জাপ্তি প্রথা একবার চালু হওয়ার পরে কিন্তু রাজস্ব আদায়ের খরচ মুঘল প্রশাসনের পক্ষে অনেকটাই কমে গেছিল। আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে যে শৃঙ্খলা তৈরি হয়েছিল জাহাঙ্গীরের আমলে তা কিছুটা হ্রাস পেয়েছিল বলে ইতিহাসবিদ সাক্সেনা উল্লেখ করেছেন এবং পরবর্তীকালে এই ব্যবস্থার মধ্যে আরো নানান ধরনের পরিবর্তন আসতে শুরু করেছিল, যে কারণে বিভিন্ন অঞ্চলে শিখ, জাট, সতমামি, বুন্দেলা প্রভৃতি জাতির মানুষরা কৃষি অসন্তোষকে সামনে এনে বিদ্রোহ সংগঠিত করেছিল। সমগ্র মুঘল যুগে এরকম 1200টি কৃষক বিদ্রোহের তথ্য ঐতিহাসিক ইরফান হাবিব, গৌতম ভদ্র প্রমুখের লেখা থেকে জানা যায়। এর সাথেও আর ভূমি রাজস্ব ব্যবস্থার আরেকটি দিক যা জায়গিরদারি ব্যবস্থার মাধ্যমে জাগির হিসেবে মনসবদারদেরকে দেওয়া হয়েছিল, অর্থাৎ বিরাট অঞ্চলকে মুঘল শাসকরা তাদের নিজস্ব জমির ক্ষেত্রে রাজস্ব এক ধরনের নির্ধারণ করেছিলেন এবং জায়গিরদারি ব্যবস্থা মনসবদের দেওয়ার ক্ষেত্রে জায়গিরদারি ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায় এর ব্যবস্থা করেছিল। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা। অর্থনীতির আলোচনায় মুদ্রা ব্যবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে সুলতানি যুগের সূচনা লগ্নে পূর্ববর্তী সময় ভারতবর্ষে যে জাতীয় মুদ্রা ব্যবস্থা প্রচলিত ছিল তার খুব একটা রদবদল ঘটানো হয়নি। এই সময় মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি 40 রতির স্বর্ণ মুদ্রা চালু রেখেছিলেন এবং বাংলাদেশে রৌপ্য মুদ্রার প্রচলনও ছিল। বাংলাদেশে তিব্বত, চীন, ব্রহ্মদেশ, নেপাল থেকে রূপা আনা হতো এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলাদেশ আক্রমণ করেন তখন তিনি বাংলার স্বর্ণ এবং রৌপ্য ভান্ডার থেকে ব্যাপক পরিমাণ মুদ্রা দিল্লিতে পাঠান। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ধাতু পরিমাণ বেড়ে যায়। সুলতানি যুগের প্রথম দিকে একটি স্বর্ণ মুদ্রার সাথে রৌপ্য মুদ্রার বিনিময় হার ছিল 10, অর্থাৎ 10টি রৌপ্য মুদ্রা সমান সমান একটি স্বর্ণ মুদ্রা, এইভাবে গণ্য করা হতো।
সুলতান ইলতুৎমিশ দিল্লি সুলতানি মুদ্রা ব্যবস্থাকে সুসংগঠিত রূপ দেওয়ার চেষ্টা করেন। তার সময়ে রৌপ্য মুদ্রা তঙ্কা এবং রূপা ও তামার মিশ্র ধাতু দিয়ে তৈরি জিতল নামে মুদ্রা প্রচলন লক্ষ্য করা যায়। এই সময় রূপার টঙ্কা ও জিতলের বিনিময় হার দাঁড়ায় একটা রূপার টঙ্কা সমান সমান 48 জিতল, অর্থাৎ 48টি জিতল মুদ্রা, যেটা তামা এবং রৌপ্যের বা রূপার সংমিশ্রণে তৈরি করা হয়েছিল। এবং ইলতুৎমিশের এই মুদ্রা ব্যবস্থা জিয়াউদ্দিন বারানি বলছেন আরো ছোট এককেও দিল্লি সুলতানি যুগে প্রচলিত ছিল, সেগুলিকে দাম ও দিরাম বলা হতো। যেমন খুচরো মুদ্রার সাথে রৌপ্য মুদ্রা টঙ্কার বিনিময় হার ছিল এরকম যে এক টঙ্কা রৌপ্য মুদ্রা সমান সমান 48 জিতল, এক জিতল সমান সমান 192 দাম এবং এক দাম সমান সমান 480 দিরাম। অনেকটা এরকম 100 টাকা সমান সমান 100 খানা 1 টাকা, 1 টাকা সমান সমান 4 খানা 25 পয়সা বা দুটো 50 পয়সা, একটা 50 পয়সা সমান সমান দুটো 25 পয়সা। এই যে আজকের দিনেও মুদ্রা অর্থনীতি যেমন ক্ষুদ্র একক, সেই ক্ষুদ্র এককের অস্তিত্ব সুলতানি যুগেও প্রচলিত ছিল। এছাড়া সুলতানি যুগে মোহাম্মদ বিন তুগলক মুদ্রা ব্যবস্থার উপর যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তা পাঠক সমাজ ইতিমধ্যে বিভিন্ন আলোচনায় জেনেছিলেন এবং তার মুদ্রা ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। তার জন্য সুলতান মোহাম্মদ বিন তুগলককে কেউ কেউ পাগলা রাজা এই তকমাও প্রদান করে থাকেন। তবে সেই সময় তিনি যে মুদ্রা চালু করেছিলেন, যার মধ্যে কাগজি মুদ্রাও ছিল বা প্রতীকী মুদ্রাও ছিল, তা আজকের দিনে কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। আমি পাঠক সমাজকে বলতে চাই যে আজকের দিনে কোনো ব্যক্তি যে পরিমাণ অর্থ বেতন হিসেবে মাসিক অর্জন করেন, তা যদি 1 টাকার কয়েন বা 1 টাকার মুদ্রায় দেওয়া হয়, তাহলে তিনি কিন্তু নিতে অস্বীকার করবেন। তার কারণ তার পরিমাণটা অনেকটা হয়ে যাবে, যেটা তার পক্ষে বহন করা অসুবিধাজনক বলে গণ্য হবে। তাহলে সেই সময় মোহাম্মদ বিন তুগলক যে তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন এবং পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন করেছিলেন, তা যথার্থ অর্থে আকবরের আমলে 175 গ্রেন ওজন বিশিষ্ট স্বর্ণ মুদ্রা চালু হয়েছিল এবং মুঘল সোনার মুদ্রা যে বের হয়েছিল তাকে মোহর বলা হতো বা আশরফিও বলা হতো। এর ওজন ছিল 169 গ্রেন এবং মুঘল মুদ্রার একাংশে খলিফাদের গুণকীর্তিকে বা নামকে স্থান দেওয়া হয়েছিল, অন্য অংশে সম্রাটরা নিজেদের কে স্থান দিয়েছিলেন। যেমন জালালউদ্দিন মোহাম্মদ আকবর সর্বশক্তিমান সম্রাট
এইরকম মুদ্রার উল্লেখ ছিল এবং প্রতিটি মুদ্রায় টাকশালের নাম ও মুদ্রা ছাপানোর বছর উল্লেখ করা হতো। আকবরের রাজত্বকালে পাখি ও রাম সীতার প্রতিকৃতি মুদ্রায় স্থান পেয়েছিল। মুঘল আমলের রৌপ্য মুদ্রা রুপির পরিকল্পনা মূলত শের শাহের আমল থেকেই চালু ছিল। তবে মুঘল মুদ্রা ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য দিক যা আমি উল্লেখ করব তা হচ্ছে বেসরকারিভাবেও কোনো মানুষ চাইলে মুদ্রা তৈরি করতে পারতেন নির্দিষ্ট পরিমাণ ধাতু দিয়ে এবং একটা নির্দিষ্ট রাজস্ব রাজকোষে জমার মাধ্যমে। তবে মোটামুটি ভাবে মুঘল যুগে রূপার মুদ্রা ছাপানোর জন্য 40টি টাকশালের উল্লেখ পাওয়া যায়। সাম্রাজ্যের সম্প্রসারণের সাথে সাথে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে এই সমস্ত টাকশাল গুলো তৈরি করা হয়েছিল এবং মুঘলদের মুদ্রা ব্যবস্থার একটা উল্লেখযোগ্য দিক ছিল মিশ্র ধাতুর মুদ্রা। এবং এই সময় যেমন মুদ্রা ব্যবস্থা চালু হয়েছিল তার পাশাপাশি ব্যাংকার, শ্রব, মহাজন এবং আর এক ধরনের কাগজি স্বীকৃতি যা মুদ্রা ব্যবস্থারই নামান্তর বলা যায়, হুন্ডি প্রথার প্রচলন হয়েছিল। পাঠক সমাজ ক্রমে সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা থেকে মুঘল যুগে যে মুদ্রা ব্যবস্থার একটা ব্যাপক রদবদল হয়েছিল সেই বিষয়টা লক্ষ্য করলেন। আমার পরবর্তী আলোচনা সুলতানি যুগের কৃষি উৎপাদন। এই আলোচনায় আমি বলতে চাই যে সুলতানি যুগে কৃষি উৎপাদন এর মধ্যে ইবন বতুতার রেহেলা থেকে জানতে পাওয়া যায় এলাহাবাদের কাছে কারা মানিকপুরে জমি ভীষণ উর্বর ছিল এবং নানান ধরনের রবি শস্য এখানে চাষ হতো। অনেক জমিতে 2 ফসলি উৎপাদন ব্যবস্থা চালু ছিল এবং কোথাও বছরে একবার ফসল উৎপাদন হতো। ধান প্রচুর পরিমাণে উৎপাদন হতো এবং খাদ্যশস্য ছাড়াও কৃষি পণ্যের অন্যান্য যে ক্ষেত্রগুলো ছিল গম, কলাই, ভুট্টা, আলু, বাদাম, তামাক, আখ, তৈলবীজ, যব, মশলা, নারকেল, পান, সুপারি, আদা, এছাড়াও বিভিন্ন ধরনের সবজি এবং এই উৎপাদন ব্যবস্থাকে ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য মুঘল যুগে যত ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সুলতানি যুগে কিন্তু ততটা নয়। তাই সুলতানি যুগে কৃষি উৎপাদন ব্যবস্থা রাষ্ট্রের তরফ থেকে শুধুমাত্র সেচ ব্যবস্থারই আয়োজন করা হয়েছিল। অন্য কোন ধরনের উদ্যোগ সুলতানি যুগে গ্রহণ করা হয়নি। তবে কি একটা ব্যাপক পরিমাণ মানুষ গ্রামের শতকরা 75%-এরও উপরে কৃষিকাজের সাথে যুক্ত ছিল। এছাড়াও পশুপালন, বাংলায় ভালো আখ, গুড়, চিনি এবং দক্ষিণ ভারতের পাঞ্জাবে সরু চাল, দোয়াবের গমের ভালো রকমের চাহিদা ছিল। ফিরোজ শাহ দিল্লির নিকটে প্রায় 1200 ফলের বাগান স্থাপন করেছিলেন। আঙুর এই সময় পাওয়া যেত, বাদাম পাওয়া যেত, বিভিন্ন ধরনের
কৃষি উৎপাদন আমরা সুলতানি যুগে লক্ষ্য করি। আমার পরবর্তী আলোচনার জায়গা মুঘল যুগের কৃষি উৎপাদন। দেখুন, মুঘল যুগে আগ্রা অঞ্চলে 16টি রবি শস্য এবং 25টি খারিফ শস্যের উৎপাদনের নজির পাওয়া যায়। মুঘল যুগে কৃষি ছিল জনসাধারণের প্রধান জীবিকা এবং সপ্তদশ শতকে তামাক এবং মক্কা নতুন করে চাষ হতে শুরু করেছিল এবং এই সময় কিন্তু লঙ্কা চাষ সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায় না। পর্তুগিজদের হাত ধরে কাজু বাদাম, আলুর চাষ মুঘল যুগে বলছেন অনেকে জানা ছিল না, কিন্তু আমরা সুলতানি যুগে আলুর চাষ জানা ছিল এমনটা তথ্য পেয়েছি। চা এই সময় উৎপাদিত হতো না বা তখনও হয়নি, তবে পেয়ারা, টমেটো এই সমস্ত ফসল মুঘল যুগের শেষের দিক থেকে চালু হয়। আনারস, পেঁপে এগুলো বিদেশ থেকে আসে। পর্তুগিজদের হাত ধরে কাজু বাদাম আসে, যা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। মুঘল যুগের কৃষিজ কাঁচামাল 6 প্রকার ছিল: খাদ্যশস্য, কার্পাস, নীল, আখ, মশলা ও ভেষজ। এবং মুঘল যুগে কৃষকরা যেহেতু বিভিন্ন গ্রামগুলোতে অবস্থান করতেন, তাই গ্রামীণ সমাজের সাথে মুঘল যুগে কৃষকদের এবং সুলতানি যুগের কৃষকদেরও একটা নিবিড় সম্পর্ক ছিল। সাম্রাজ্য যত বিস্তৃত হয়েছে, কৃষি উৎপাদন তত বৃদ্ধি পেয়েছে এবং কৃষি উৎপাদন আভ্যন্তরীণ ক্ষেত্রে কখনো কখনো গ্রামীণ স্বনির্ভরতা প্রদান করেছে। কৃষির পাশাপাশি গ্রামীণ জীবন কুটির এবং কারিগরি শিল্প বিকশিত হয়েছে। তাই মুঘল যুগে গ্রাম সমাজ আলোচনা প্রসঙ্গে ও কৃষির সম্পর্ক বা সম্বন্ধ প্রসঙ্গে আমি বলতে চাই যে কৃষকরা এই সময় যথেষ্টভাবে গ্রামীণ অর্থনীতি বা গ্রাম জীবনের সাথে জড়িয়ে পড়েছিল। মুঘল যুগের গ্রাম সমাজের মধ্যে স্পষ্টতই স্তর বিন্যাস ছিল। সম্পূর্ণ কৃষক শ্রেণী যেমন ছিল, সেরকম একটা অস্তিত্ব আমরা পাচ্ছি। এর পাশাপাশি মহাজন শ্রেণীর অস্তিত্ব আমরা লক্ষ্য করছি। খুদকর্ষক কৃষকদেরকে আমরা সম্পূর্ণ কৃষক বলছি এবং পাহি কর্ষক অর্থাৎ অন্যের জমিতে যে সমস্ত কৃষকরা চাষ করতেন, এরকম আমরা কৃষকদের পাচ্ছি। গ্রামীণ জমিদারের অস্তিত্ব লক্ষ্য করছি এবং উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে গ্রাম সমাজ যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। ফলে এই দুই একক পাঠ এককের মধ্যে দিয়ে আমরা সুলতানি যুগ এবং মুঘল যুগ অর্থাৎ সমগ্র মধ্যযুগের ভারতবর্ষে ভূমি রাজস্ব ব্যবস্থা, মুদ্রা অর্থনীতি, কৃষি উৎপাদন, কৃষক সমাজ এর একটা
স্পষ্ট প্রতিচ্ছবি লক্ষ্য করি এবং এক্ষেত্রে সুলতানি শাসকরাও যেমন রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাজস্ব প্রশাসন দপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন, মুঘল যুগে সেই একই প্রবণতা আরো কলেবরে বৃদ্ধি পায়। মুদ্রা অর্থনীতিতেও ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। তবে কৃষকদের সার্বিক জীবনযাত্রা বা উৎপাদক শ্রেণীর জীবনযাত্রা খুব একটা পরিবর্তনের চিত্র কিন্তু আমরা মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে লক্ষ্য করি না। তার কারণ হয়তো শাসকদের কখনো কখনো অতিরিক্ত রাজস্বের চাহিদা, যা ব্রিটিশ রাজত্বকালে আরো বৃদ্ধি পেয়েছিল, এবং কৃষক সমাজ চিরাচরিত প্রাচীন ভারতীয় আত্মনির্ভরশীল স্বয়ংসম্পূর্ণতা থেকে একটু হলেও বিচ্যুত হয়েছিল বলে আমার মনে হয়। এবং এই কারণে মুঘল যুগে এত কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। কৃষকদের সার্বিক জীবনযাত্রা তেমন উন্নতি হয়নি। কখনো কখনো প্রযুক্তির ব্যবহার হয়েছে কৃষিক্ষেত্রে, নূতন ধাতুর ব্যবহারের ফলে সাজ সরঞ্জাম এর পরিবর্তন হয়েছে, সেচ ব্যবস্থার উন্নতি হয়েছে, সেখানে কৃষি গবেষণা এবং কৃষি ফসল উৎপাদন বৃদ্ধির প্রবণতা তৈরি হয়েছে, নতুন কৃষি জমিকে সংযুক্ত করা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সঙ্গে কৃষি জমি বৃদ্ধি পেয়েছে, কিন্তু কৃষকের সার্বিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। রাষ্ট্রের বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোটাই সাধারণ মানুষের জনকল্যাণকামী জায়গা থেকে সরেছে, এবং এই ধারাবাহিকতা মধ্যযুগ পেরিয়ে ব্রিটিশ শাসন ব্যবস্থায় আরো বৃদ্ধি পেয়েছে। তেমন ইতিহাস আমরা লক্ষ্য করব বা আমরা BHIC 134 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 to 1947 50 এই সিলেবাস বা পাঠ্য বিষয়ের মধ্যে আরো লক্ষ্য করব। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সার্বিকভাবে যেটা বলতে চাই তা হচ্ছে সুলতানি যুগ ও মুঘল যুগ শুধু শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থার ধারাবাহিকতা কার্যত একই থেকে গেছে। কৃষক, গ্রাম সমাজ, মুদ্রা ব্যবস্থা নতুন নতুন রূপে কিছুটা পরিবর্তন হয়েছে। ধন্যবাদ। আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।